এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ড 2016 সালের রাইট ফর্ম অফ ভার্ব শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রশ্নে কি বলছে, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। অনুচ্ছেদটি পড়ো এবং সাবজেক্ট এবং অনুচ্ছেদ অনুযায়ী ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমাদের একটা বিষয় সম্পর্কে অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং বাক্যগুলোতে বাক্যের অর্থ এবং সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব অথবা ক্রিয়ার সঠিক রূপ লিখতে হবে। তো চলো অনুচ্ছেদটি দেখা যাক। তো প্রথম লাইনে কি বলছে, ফুটবল ইজ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ফুটবল আমাদের দেশে একটি জনপ্রিয় খেলা। যেহেতু এখানে কোনো ভার্ব ব্র্যাকেটের মধ্যে নেই, তাই আমাদের এখানে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। নেক্সট, দ্বিতীয় লাইনে, ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস কন্টেন 11 প্লেয়ার্স ইচ। তাহলে এখানে কি বলছে, প্রতিজন 11 জন করে দুটি দলের মধ্যে এটি আয়োজন করা হয়। তাহলে 11 জন করে দুটি দলের মধ্যে এটি আয়োজন করা হয়। তার মানে আমার দ্বিতীয় বাক্যে কয়টা ভার্ব আছে? দ্বিতীয় বাক্যে আমার দুইটা ভার্ব আছে। ঠিক আছে, একটা এ নাম্বার আছে আর একটা বি নাম্বার আছে। তো আগে আমরা এ নাম্বার সলভ করব। এ কি বলছে, ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস। এটি দুটি দলের মধ্যে আয়োজন করা হয়। তো এখানে অ্যারেঞ্জটা হচ্ছে আমার একটা ভার্ব। তো এখানে আমি এই ভার্বের কোন সঠিক রূপটা লিখতে পারি? তো এই লক্ষ্য করো, এই ভার্বের আগে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইট। তো ইট ইট কোন জায়গায় থেকে এসেছে? তো ইটের আগের বাক্যে আমরা যদি ফলো করি, তাহলে ফুটবল আমাদের দেশে একটি জনপ্রিয় খেলা। ঠিক আছে, আমরা জানি যে নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। তো যেহেতু এখানে ফুটবল আছে, তাই ফুটবলের পরিবর্তে আমরা ইট বসিয়েছি। ফুটবলটা একটা জড় বস্তু, এটা একটা বস্তু। তো ফুটবল তো একা একা তো খেলতে পারে না, বরং তাকে দিয়ে অন্যেরা খেলে। সেজন্য এটা আমাদের প্যাসিভে করতে হবে। তো যখন আমরা জানি যে কর্মের দ্বারা যখন কোনো কাজ সংগঠিত হয়, তখন তাকে আমরা প্যাসিভে বলি। তো এখানে আমরা অ্যারেঞ্জ আছে, যেহেতু এটা প্রেজেন্টে, আমরা কি লিখতে পারি? ইট, যেহেতু ইট হচ্ছে আমার সাবজেক্ট, তো ইটের পর আমরা লিখতে পারি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ। ইজ ইজ তারপর অক্সিলারি ভার্বের পরে আমাদের অ্যারেঞ্জের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, অ্যারেঞ্জড। অ্যারেঞ্জড। তাহলে আমরা এই নাম্বার আমরা সলভ করলাম। ইট ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস। এটি দুটি দলের মধ্যে আয়োজন করা হয়। বি কি বলছে, কন্টেন 11 প্লেয়ার্স ইচ। প্রতি 11 জন খেলোয়াড় করে। ঠিক আছে, কন্টেন মানে ধারণ করা বা করে, প্রতি 11 জন খেলোয়াড় করে। তো যেহেতু আমাদের এটা একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব আছে, তার মধ্যে আমরা এ নাম্বারটা শেষ করেছি, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। কিন্তু বি আবার দেওয়া আছে কন্টেন। আমরা জানি যে এক ভার্বের পরে যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। যেহেতু আমরা এ নাম্বার সলভ করেছি, তো পরবর্তী ভার্বের সাথে ওই জন্য আমাদের আইএনজি যোগ করতে হবে, যেহেতু এটা একই বাক্যে আছে, দুইটা ভার্বই একই বাক্যে আছে। তাই দ্বিতীয় নাম্বার ভার্বটিকে আমাদের আইএনজিতে রূপান্তর করতে হবে। তো এখানে আছে কন্টেইন, তার সাথে আইএনজি যোগ করলে হয় কন্টেইনিং। তাহলে আমার অর্থটা এরকম দাঁড়ালো, ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেইনিং 11 প্লেয়ার্স ইচ। তাহলে প্রতি 11 জন খেলোয়াড় করে দুটি দলের মধ্যে এটি আয়োজন করা হয়। নেক্সট, ওকে, দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস লেড দেয়ার গ্রুপস। দুইটি দলের দলনায়করা তাদের দলকে নেতৃত্ব দেয়। লিড মানে কি? নেতৃত্ব দেওয়া, যেখানে এটা আমাদের ভার্ব এবং এটা আমাদের সঠিক রূপ লিখতে হবে। তাহলে দুইটি দলের দলনায়করা তাদের দলকে নেতৃত্ব দেয়। তো যেহেতু এই ভার্বের এই লেডের আগের শব্দটি দেখতে হবে। এখানে বলছে দুইটি দলের দলনায়করা, তার মানে এখানে বলছে বা এটার অর্থ হবে উভয় দলের দলনায়করা, কারণ এখানে তো একটা দলনায়ক নাই, এখানে দুইটা দলনায়ক রয়েছে। সেই জন্য আমরা যদি এটা রূপান্তর করি, তাহলে এই লেডটা লেডই হবে। কেন লেড? কেন হলো এটা?
যদি যদি আমার এখানে যদি শুধু একজন দলনায়ক থাকতো, একটা দলে যদি শুধু একজন দলনায়ক থাকতো, তাহলে এই লেডের সাথে এস যুক্ত হতো। যেহেতু দুইটা দলনায়ক, ওই জন্য আমরা এখানে শুধু লেড লিখেছি, যেহেতু এটা প্লুরাল, সিঙ্গুলার না। নেক্সট, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটি সারা বিশ্ব জুড়ে রোমাঞ্চকর এবং আনন্দদায়ক খেলা। তো এখানে এই বাক্যে আমাদের যে ভার্বকে ট্রান্সফর্ম করতে হবে সেটা হচ্ছে প্লে, কিন্তু এই বাক্যের মধ্যে আরও একটা ভার্ব রয়েছে, সেটা ইজটা হচ্ছে এখানে একটা মেইন ভার্ব। তো তাও আমাদের প্লে এর সঠিক রূপটি লিখতে হবে। তাহলে আমরা কোনটা লিখতে পারি? তাহলে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, প্লের আগে একটা কথা লেখা আছে গেম এভার। গেমটা হচ্ছে এখানে একটা নাউন। আমরা জানি যখন কোনো কিছু নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো আমরা যদি প্লে যদি এখানে বসাই তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে, তাও একে ভার্ব হিসেবে ধরা হবে। কিন্তু এটা অরিজিনালি অ্যাডজেক্টিভ এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। তো যখন আমরা কোনো ভার্বকে অ্যাডজেক্টিভে রূপান্তর করি তখন তার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তাহলে আমরা কি লিখতে পারি? প্লেট, প্লেট, প্লেট। This is the most exciting and enjoyable game ever played across the world. Next, it ran for an hour and a half with an interval after half of the time be over. তো এই বাক্যটা অনেক বড় এবং এই বাক্যের মধ্যে দুইটা ভার্ব আমাদের রূপান্তর করতে হবে, একটা রান একটা বি একটা। তো আগে আমরা ই নাম্বারটা সলভ করি, রানের ব্যাপারটা যেটা আমরা এ পর্যন্ত বলতে পারি, ইট রান ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, তাহলে এটি 1.5 ঘন্টা ধরে চলে। এখানে রান মানে দৌড়ানো না, এখানকার অর্থ হচ্ছে চলে। তো যেহেতু এখানে ইট আছে, তো ইটটা কাকে মডিফাই করছে? ফুটবলকে, কারণ ফুটবলের পরিবর্তে আমরা ইট বসিয়েছি। তো আমরা জানি যে কোনো বস্তুর ক্ষেত্রে তো বস্তু তো কোনো কাজ একা একা করতে পারে না, বরং সে অন্যের দ্বারা সংঘটিত হয়। তাই এক্ষেত্রে তো আমরা প্যাসিভও করতে পারতাম, কিন্তু কেন প্যাসিভ করলাম না? কারণ কিছু কিছু ক্রিয়া বা ভার্ব রয়েছে সেগুলো তার অবস্থান বা থাকা যদি বোঝায়, সেক্ষেত্রে একে আমাদের অ্যাক্টিভ করতে হবে। কেমন করে? আমি যদি বলি ইট রান ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ উইথ হাফ, এ পর্যন্ত, এটি 1.5 ঘন্টা ধরে চলে, কারণ এখানে এই ভার্বটির অবস্থান বোঝাচ্ছে, থাকা বোঝাচ্ছে। আমি যদি প্রশ্ন করি এটি কতক্ষণ ধরে চলে, 1.5 ঘন্টা ধরে চলে, বরং এই ভার্বের এটির সময়সীমা বোঝাচ্ছে, স্থায়ী বোঝাচ্ছে। কারণ এখানে বলছে ফুটবল খেলা কতক্ষণ ধরে চলবে, 1.5 ঘন্টা ধরে চলবে। যদি এরকম বোঝায় তাহলে বস্তুটি নিজেই স্বয়ংক্রিয় এবং একে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো। তাই এটি প্যাসিভ না করে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাই আমরা এখানে লিখতে পারি ইট, যেহেতু রান আছে, যেহেতু ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য রানের সাথে আমরা এস যুক্ত করে দিব। তাহলে কি হবে? রানস, এবং এটা প্রেজেন্ট সিম্পল। ইট রানস ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, এটা আমাদের হলো, এটি 1.5 ঘন্টা ধরে চলে। এখন নেক্সট, উইথ অ্যান ইন্টারভাল আফটার হাফ অফ দ্য টাইম বি ওভার। অর্ধেক সময় পার হওয়ার পর বিরতি দেওয়া হয়, অর্ধেক সময় পার হওয়ার পর বিরতি দেওয়া হয়। এখন এখানে এফে কি আছে? বিটা কি? একটা বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, যেগুলো ভার্বের বেস ফর্মে ব্যবহৃত হয়। তো এই বি এর আগে আমাদের আগের সেন্টেন্সটি লক্ষ্য করতে হবে, দ্য টাইম আছে, দ্য টাইম, হাফ অফ দ্য টাইম, 1.5 ঘন্টা। যেহেতু দ্য আছে, দ্য মানে কি? নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন আমরা দা ব্যবহার করি, এবং 1.5 ঘন্টা কয়টি বোঝাচ্ছে? একটি বোঝাচ্ছে। ওই জন্য আমরা বি এর পরিবর্তে আমরা লিখতে পারি ইজ। এখন আমরা ইজটা কেন ব্যবহৃত করলাম? যেহেতু এখানে রান আছে, একে তো আমরা অ্যাডজেক্টিভও করতে পারতাম, বা একে চাইলে তো আমরা ইজের জায়গায় আমরা বিইংই তো লিখতে পারতাম। কেন ইজ লিখলাম? কারণ ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব কোনটা? লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা সাবজেক্টের অবস্থাকে সংযুক্ত করে বাক্যকে অর্থপূর্ণ করে। আমি যদি সেন্টেন্সটি পড়ি, দ্য টাইম ইজ ওভার, তাহলে সময়টি শেষ, 1.5 ঘন্টার সময়টি শেষ।
তাহলে এখানে কি এই হচ্ছে দেড় ঘন্টা সময়ের অবস্থা বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে। কি অবস্থা বোঝাচ্ছে? শেষ অবস্থা বোঝাচ্ছে। ওই জন্য এটা একটা লিঙ্কিং ভার্ব, যা হাফ অফ দ্য টাইম, দেড় ঘন্টাকে সংযুক্ত করে বাক্যটিকে অর্থপূর্ণ করেছে। ওকে এভরিওয়ান, নেক্সট, অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ বিটুইন স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং। দুটি দলের মধ্যে যে কোনো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট রোমাঞ্চকর হতে পারে। তা দুটি দলের মধ্যে যে কোনো ফুটবল টুর্নামেন্ট রোমাঞ্চকর হতে পারে। কিন্তু এখানে আমাদের ব্র্যাকেটে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে কি? আয়োজন করা। কিন্তু অ্যারেঞ্জের আগে আমাদের আগে শব্দটি লক্ষ্য করতে হবে। অ্যানি ফুটবল টুর্নামেন্ট, এটা একটা কি? ফুটবল টুর্নামেন্ট হচ্ছে একটা নাউন। আমি আগেই বলেছি যে যখন কোনো কিছু নাউন বা প্রোনাউন দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেহেতু অ্যারেঞ্জের আগে এটা অ্যাডজেক্টিভ, তাই এখানে আমরা অ্যারেঞ্জ এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, হবে হচ্ছে অ্যারেঞ্জড। অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। যদিও এটি ভার্ব, কিন্তু এটি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমার অর্থটা দাঁড়ালো, দুইটি দলের মধ্যে যে কোনো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট রোমাঞ্চকর হতে পারে। তো আই থিঙ্ক যে তোমরা এটা ক্লিয়ার হয়েছ। এবার এই সেন্টেন্স, দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড because any team might win the other team score a goal within seconds. তাহলে এই সেন্টেন্সটা আমার অনেক বড়, এবং এই সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা ভার্বে চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে রিমেইন এ স্কোর, যা এইচ নাম্বার এবং আই নাম্বার দেওয়া হয়েছে। তো আগে আমরা এইচ নাম্বার সলভ করব। তো কি বলছে? দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড। ফলাফলটি শেষ পর্যন্ত প্রায় অনির্দিষ্টই থাকে। ফলাফলটি শেষ পর্যন্ত প্রায় অনির্দিষ্ট থাকে। আমি আগে বলেছি যে যখন কোনো ভার্ব বা ক্রিয়ার যদি অবস্থান বা অবস্থা যদি বোঝায়, তখন তাকে আমরা প্যাসিভে না করে সেটা আমরা অ্যাক্টিভে করব। যদি আমি এভাবে বলি, দ্য রেজাল্ট রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, ফলাফল শেষ পর্যন্ত অনির্দিষ্ট থাকে, এখানে আমার বাক্যে বোঝাচ্ছে যে ফলাফল কতক্ষণ পর্যন্ত, আচ্ছা ফলাফল কতক্ষণ পর্যন্ত অনির্দিষ্ট থাকে? শেষ পর্যন্ত অনির্দিষ্ট থাকে। এবং কোনটি অনির্দিষ্ট থাকে? ফলাফল অনির্দিষ্ট থাকে। ফলাফল কি থাকে? অনির্দিষ্ট থাকে। তার মানে কি? এটা এখানে সময়সীমাও বোঝাচ্ছে, অবস্থাও বোঝাচ্ছে, এবং ফলাফলটাকে অনির্দিষ্ট থাকে, যা অবস্থানও বোঝাচ্ছে। সেই জন্য এক্ষেত্রে আমরা এখানে কি করব? এটা আমরা প্যাসিভে না করে অ্যাক্টিভে করব। তো অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা জানি দ্য রেজাল্ট মানে ফলাফল, এটা সিঙ্গুলার। দ্য রেজাল্ট আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে আমরা দ্য ব্যবহার করি। তাহলে দ্য রেজাল্ট মানে কি? একটা ফলাফল। ওই জন্য আমরা এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে আমরা এস যুক্ত করবো। তাহলে আমরা লিখবো রিমেইনস, REMAINS, রিমেইনস। রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড। গেল। এখন নেক্সট, বিকজ অ্যানি টিম মাইট উইন দ্য আদার টিম। তাহলে প্রথম অংশ কমপ্লিট। পরবর্তী অংশ বলছে বিকজ অ্যানি টিম মাইট উইন দ্য আদার টিম স্কোর আ গোল উইদিন সেকেন্ডস। বলছে যে অন্য দল কয়েক সেকেন্ডের মধ্যে গোল করার মাধ্যমে যে কোনো দল জিততে পারে। তো এইটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর উপরে যেটা আমরা এইচ নাম্বার সলভ করেছি ওটা মেইন ক্লজ। আমরা জানি মেইন ক্লজ মানে কি? যে ক্লজটা স্বাধীন এবং যা অর্থপূর্ণ হয়। এইটুকু আমাদের মেইন ক্লজ। দ্য রেজাল্ট রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, এইটুকু আমাদের মেইন ক্লজ। আর পরবর্তী অংশ আমাদের সাবঅর্ডিনেট। বিকজ অ্যানি টিম মাইট উইন দ্য আদার টিম স্কোর আ গোল উইদিন সেকেন্ডস, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যা মেইন ক্লজের উপর নির্ভর করে আমাদের অর্থপূর্ণ হচ্ছে। তো এখন আমরা দেখি এই বিকজটা বোঝাচ্ছে কারণ। এখানে কারণ বোঝাচ্ছে যে ফলাফলটা কেন অনির্দিষ্ট হচ্ছে। তো এখানে আছে বিকজ অ্যানি টিম মাইট উইন, যে কোনো দল জিততে পারে। যেহেতু আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের এখানে ভার্বের চেঞ্জ করতে হবে স্কোর। তো স্কোরের আগে কি কোনো নাউন বা ভার্ব রয়েছে? অফকোর্স রয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মাইট উইন। মাইটটা একটা মডাল অক্সিলারি ভার্ব, এটা একটা মডাল, সেজন্য মাইট আমরা বসিয়েছি। আর মাইটের পরে মডালের পরে সাধারণত আমরা ভার্বের বেস ফর্ম বসাই, তাই আমরা এখানে উইন বসিয়েছি, মাইট উইন।
তো এখানে একটা আমরা ভার্ব পাচ্ছি, প্লাস এই বাক্যের প্রথম অংশেও আমরা রিমেইনস এটাও একটা ভার্ব পাচ্ছি। তাহলে এখানে আমরা অনেক কয়েকটা ভার্ব পাচ্ছি। আমি আগে বলেছি যে একই বাক্যে কয়েকটি ভার্ব থাকার পর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেহেতু এখানে আমরা কয়েকটা ভার্ব পাচ্ছি, তাই এখানে স্কোর যদি আমরা রূপান্তর করি তো স্কোরের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তাই আমরা লিখব স্কোরিং, স্কোরিং আ গোল উইদিন সেকেন্ডস। তাহলে আমাদের বাক্যটা দাঁড়ালো যে ফলাফলটি শেষ পর্যন্ত প্রায় অনির্দিষ্ট থাকে, কারণ কয়েক সেকেন্ডের মধ্যে অন্য দল গোল করার মাধ্যমে যে কোনো দল জিততে পারে। তাহলে এখন আমাদের সেন্টেন্সটা অর্থপূর্ণ হলো। নেক্সট, দ্য রেফারি ইজ টু, ওকে এখানে টু হবে, ইজ টু, এটা টু, is to see whether rules and order maintained by the players। তাহলে এইটুকু আমাদের সেন্টেন্স বলছে যে রেফারিদের দেখতে হয় খেলোয়াড়দের দ্বারা আদেশ এবং নির্দেশ মেনে চলা হচ্ছে কিনা। তো এখানেও আমাদের দুইটা ক্লজে বিভক্ত করা হয়েছে। দ্য রেফারি ইজ টু সি, এইটুকু আমাদের হচ্ছে মেইন ক্লজ, আর হচ্ছে ওয়েদার হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ, আর পরবর্তী অংশ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওয়েদার প্রথম অংশ মানে মেইন ক্লজ, দ্য রেফারি ইজ টু সি, আর দ্বিতীয় অংশ রুলস অ্যান্ড অর্ডার মেইনটেইন বাই দ্য প্লেয়ার সাবঅর্ডিনেট ক্লজকে সংযুক্ত করে তাকে একটা অর্থ দেয় এবং বাক্যটিকে অর্থপূর্ণ করে। ঠিক আছে, তো আমাদের মেইন ক্লজের মধ্যেও কিছু গ্রামার রয়েছে, তো গ্রামারটা দেখা যাক। এই গ্রামারের মাধ্যমে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা নির্ণয় করতে পারবো। নেক্সট, দ্য রেফারি ইজ টু সি, তাহলে এটুকু মেইন ক্লজ। দ্য রেফারি এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে আমরা এটা অ্যাক্টিভ ভার্ব নিয়েছি ইজ, দ্য রেফারি ইজ। টুটা একটা ইনফিনিটিভ ভার্ব এবং ইনফিনিটিভ ভার্বের সাথে সাধারণত আমাদের ভার্বের বেস ফর্ম বসে। দ্য রেফারি ইজ টু সি, তারপর আমরা কনজাংশনাল ফ্রেজ ওয়েদার বসিয়েছি, তারপর আমরা সাবঅর্ডিনেট ক্লজ বসিয়েছি। তো সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কি বলছে, রুলস অ্যান্ড অর্ডার মেইনটেইন বাই দ্য প্লেয়ার্স। এখানে অ্যাকচুয়ালি কোন গ্রামারটা ফলো করছে, আর আমার ব্র্যাকেটের মধ্যে আছে মেইনটেইন, এটা আমাদের রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে যখন কোনো কাজ বা কোনো জিনিস, কোনো বস্তু কারোর দ্বারা যখন সংগঠিত হওয়া বোঝায়, তখন তাকে আমরা প্যাসিভে রূপান্তর করব। ঠিক আছে, আর প্যাসিভের ক্ষেত্রে কর্মই প্রধান, কর্মই অন্যের দ্বারা সংগঠিত হয়। এখানে যেহেতু বলছে রুলস অ্যান্ড অর্ডার, তার মানে হচ্ছে খেলোয়াড়দের দ্বারা আদেশ এবং নির্দেশ মেনে চলা হয়। কাদের দ্বারা? খেলোয়াড়দের দ্বারা। তার মানে কি এটা প্যাসিভে না, ওই জন্য আমরা এটাকে প্যাসিভে করব। এবং এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট সিম্পলে আছে, তাই আমরা প্রেজেন্ট সিম্পলে প্যাসিভ ফর্ম ব্যবহার করব। তাহলে মেইনটেইন আছে, যেহেতু এখন বাই দ্য প্লেয়ার্স, এখানে প্লেয়ার্সের সাথে আমাদের এস যুক্ত হয়েছে, কারণ প্যাসিভের ক্ষেত্রে আমরা বাই কথাটা অ্যাড করি, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে শেষে বসাই। এখানে বলছে দ্য প্লেয়ার্সের যেহেতু এস আছে, আমরা জানি যে থার্ড পারসন প্লুরাল হলে তার পরিবর্তে আমাদের আর বসাতে হবে। যেহেতু হচ্ছে খেলোয়াড়গুলো, ওই জন্য আমরা এখানে আর বসাবো। আর এখন আমাদের মেইনটেইন ভার্বটা এইটুকু চেঞ্জ করতে হবে। তাহলে মেইনটেইন পাস্ট পার্টিসিপল হবে মেইনটেইনড বাই দ্য প্লেয়ার্স। তাহলে আমার বাক্যটা দাঁড়ালো রেফারিদের দেখতে হয় খেলোয়াড়দের দ্বারা আদেশ এবং নির্দেশ ও মেনে চলা হচ্ছে কিনা। ঠিক আছে, সো আই হোপ ইউ ক্লিয়ার। সো তোমরা যদি কেউ আমার ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে দেখলে ফলো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বাই ফর নাও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।